স্বাগত জানাচ্ছি এখন জনপথে, সঙ্গে আছি আমি শরীফ রওশন। জাতিসংঘ মহাসচিবের সঙ্গে বৈঠক করছেন প্রধান উপদেষ্টা। দুপুরে ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে উখিয়ায় ক্যাম্পে যাবেন অ্যান্তোনিও গুতেরেস। সেখানে লাখো রোহিঙ্গার সঙ্গে ইফতার এবং মতবিনিময় করবেন তারা। এখন জনপদে এ নিয়ে থাকছে বিস্তারিত। পিস্তল ঠেকাইয়া গাড়ি লইয়া যায় না, লই মাল সাবানা লইয়া যাম, টাকা পয়সা মোবাইল টোবাইল যা আছে সব লইয়া যায়। আমরা প্রশাসনের কাছে দৃষ্টি আকর্ষণ করছি যাতে এই প্রতিকার আমরা নিরাপদে বাড়িতে ফিরতে পারি। এই ধরনের ঘটনা যেন না ঘটে সেভাবে আমরা অব্যাহতভাবে এই কাজগুলো করে যাব। এলাঙ্গায় ওই সাইডে আপনার 4 লাইনের কাজ চলতেছে, এখনো কাজ সম্পূর্ণ হয় নাই। এখানে যানজট হওয়ার জন্য অত্যন্ত ভয়াবহ অবস্থান সৃষ্টি হওয়ার জন্য সম্ভাবনা এখানে আছে। ঢাকা থেকে যে বগুড়া আছে সেই পর্যন্ত আমাদের 4 লেনের একটি সড়ক সার্ভিস লেন, এটা আমরা চালু করে দিব। ঢাকা চট্টগ্রাম মহাসড়কে বাড়ছে ডাকাত আতঙ্ক। কয়েকদিনে ডাকাতির ঘটনায় উৎকণ্ঠা বেড়েছে যাত্রী চালকদের মধ্যে। সিঙ্গেল লেনে নির্মাণ কাজ চলায় ঈদ যাত্রায় হাটিকুমরুল বগুড়া মহাসড়কে ভোগান্তির শঙ্কা। এখন জনপদে এ নিয়ে থাকছে বিস্তারিত। তবে শুরুতেই জাতিসংঘ মহাসচিবের বাংলাদেশ সফর প্রসঙ্গ। ঢাকা সফরের দ্বিতীয় দিনে আজ ব্যস্ত সময় পার করছেন জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। সকাল 10টায় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠকে অংশ নিয়েছেন তিনি। এর আগে সকাল 9টায় হোটেল ইন্টারকন্টিনেন্টালে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন এবং রোহিঙ্গা ইস্যু ও অগ্রাধিকার বিষয়ক প্রধান উপদেষ্টার উচ্চ প্রতিনিধি ডক্টর খলিলুর রহমানের সঙ্গে বৈঠক করেছেন তিনি। দুপুরে প্রধান উপদেষ্টা এবং জাতিসংঘের মহাসচিব একই বিমানে কক্সবাজার ভ্রমণ করবেন। কক্সবাজারে ডক্টর ইউনূস নির্মাণাধীন কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর এবং হুরস্কুল জলবায়ু উদ্বাস্তু কেন্দ্র পরিদর্শন করবেন। পরিদর্শন শেষে প্রধান উপদেষ্টা এবং জাতিসংঘের মহাসচিব প্রায় 1 লাখ রোহিঙ্গা শরণার্থীর সঙ্গে ইফতারে যোগ দেবেন। এর আগে জাতিসংঘের মহাসচিব রোহিঙ্গা লার্নিং সেন্টার, রোহিঙ্গাদের সাংস্কৃতিক কেন্দ্র এবং পাটজাত পণ্যের উৎপাদন কেন্দ্র পরিদর্শন করবেন। 4 দিনের সফরে বৃহস্পতিবার বিকেলে ঢাকায় এসে পৌঁছেছেন জাতিসংঘের মহাসচিব। আজ কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করবেন প্রধান উপদেষ্টা এবং জাতিসংঘের মহাসচিব। এই বিষয়ে বিস্তারিত জানাতে উখিয়া থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী বেলায়েত হোসেন। বেলায়েত, প্রধান উপদেষ্টা এবং জাতিসংঘের মহাসচিব সফর ঘিরে সেখানে প্রস্তুতি কেমন দেখছেন, বিস্তারিত জানাবেন। রোশন, প্রস্তুতি একেবারে সম্পূর্ণ। এখানে যত ধরনের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া যায় সব ধরনের নিরাপত্তা ব্যবস্থাই নেওয়া হয়েছে। কিছুক্ষণ পরপর এখানে ডগ স্কোয়াড থেকে শুরু করে বিভিন্ন স্কোয়াড আছে, আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা, তারা এই পুরো আশেপাশের এলাকাটিকে নানাভাবেই নিরাপত্তা বেষ্টনী দিয়ে রেখেছেন। আমরা এই মুহূর্তে রয়েছি কক্সবাজার উখিয়া রোহিঙ্গা 18 নম্বর ক্যাম্পে। এই ক্যাম্পেই মূলত আসবেন প্রধান উপদেষ্টা এবং জাতিসংঘের মহাসচিব। যদিও জাতিসংঘের মহাসচিব এবং প্রধান উপদেষ্টা একই বিমানে কক্সবাজার শহর পর্যন্ত আসবেন, সেখানে প্রধান উপদেষ্টা কক্সবাজার শহরে থেকে যাবেন এবং আলাদা হয়ে জাতিসংঘের মহাসচিব আগে এই ক্যাম্পে চলে আসবেন। এসে তিনি রোহিঙ্গাদের যে জীবন আচরণ, জীবন যাত্রা, তাদের যে জীবন মান সেগুলো পরিদর্শন করবেন। রোহিঙ্গাদের পাটজাত পণ্য উৎপাদন কেন্দ্র পরিদর্শন করবেন, এখানে তাদের সংস্কৃতি কেন্দ্র পরিদর্শন করবেন, তাদের যে সমস্ত শিক্ষা কেন্দ্র আছে, ট্রেনিং সেন্টার আছে, সেই কেন্দ্রগুলো তিনি পরিদর্শন করবেন এবং বিকেলে সন্ধ্যায় তিনি 1 লাখ রোহিঙ্গার সঙ্গে
ইফতার করবেন এবং সেখানে প্রধান উপদেষ্টা থাকবেন। সব মিলিয়ে আজকে জাতিসংঘের মহাসচিবকে ঘিরে এই যে 13 লাখ রোহিঙ্গা বাংলাদেশে আশ্রিত অবস্থায় রয়েছেন, তাদেরও এক ধরনের প্রত্যাশা যে দুটো জিনিস মোটা দাগে তারা বলছেন। একটি হচ্ছে তারা ন্যায্যতার ভিত্তিতে মর্যাদার সাথে তারা তাদের দেশে ফেরত যেতে চান। সেক্ষেত্রে তাদেরকে তাদের জাতীয় পরিচয়পত্র সেখানকার সহ তাদের যে বসত ভিটা আছে সেগুলো একেবারেই মর্যাদাপূর্ণভাবে তাদেরকে যদি বুঝিয়ে দেওয়া হয় তাহলে তারা যেতে রাজি। আমি বেশ কয়েকজন রোহিঙ্গা জনগোষ্ঠীর সদস্যের সঙ্গে কথা বলেছি। এর বাইরে তারা যেটা বলছেন যে যতক্ষণ পর্যন্ত তাদের প্রত্যাবর্ষণ না হয় এখানে যে তারা থাকবেন, তাদের যে খাদ্য নিরাপত্তা ব্যবস্থা, তাদের স্বাস্থ্য ব্যবস্থা, নানা ব্যবস্থায় জাতিসংঘ যেই শুরু থেকে যে সহায়তা দিয়ে আসছিল সেই সহায়তা যেন শেষ পর্যন্ত অব্যাহত রাখে। বিশেষ করে জাতিসংঘের যে প্রাথমিক সিদ্ধান্তটি রয়েছে যে প্রত্যেক মাসে প্রতি রোহিঙ্গার মাথা পিছু $12.5 করে দেওয়ার জায়গায় সেখানে কমিয়ে $6 নিয়ে আসার যে প্রাথমিক সিদ্ধান্ত, সেটিতে তারা আপত্তি জানাচ্ছে এবং তারা মনে করছে যে এটি হলে তাদের মৌলিক চাহিদা পূরণে অনেক বড় একটি ঘাটতি দেখা দিবে। এবং অনেকেই বলছেন যে যদি তাদের এই জাতিসংঘ যদি এই তহবিলটি, এই বাজেটটি, এই বরাদ্দটি কমিয়ে দেয় তাহলে রোহিঙ্গারা নানা ধরনের অপরাধ প্রবণতায় জড়িয়ে যেতে পারেন তাদের মৌলিক চাহিদা পূরণের ক্ষেত্রে। এই বিষয়গুলো জাতিসংঘের মহাসচিব এখানে যেহেতু সশরীরে আসছেন, এসে তিনি পুরো বিষয়গুলো তদারকি করবেন, এই ক্যাম্পগুলো দেখবেন, বাংলাদেশে কিভাবে 13 লাখ রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া হয়েছে, বাংলাদেশের এই রোহিঙ্গারা বাংলাদেশের জন্য কত বড় সংকট, এই সংকটগুলো তিনি নিজের চোখে যখন দেখবেন, পাশাপাশি রোহিঙ্গাদের যে এখানে মানবিক জীবনযাপন, এই বিষয়গুলো যখন তিনি দেখবেন, এই বিষয়গুলো নিয়ে তিনি নিশ্চয়ই জাতিসংঘের যে সদর দপ্তরে তিনি যখন পৌঁছাবেন সেখানে জাতিসংঘের ফোরামে তিনি এই বিষয়গুলো তুলে ধরবেন এবং ইতিবাচক সিদ্ধান্ত জাতিসংঘের পক্ষ থেকে আসবে বলেই প্রত্যাশা করা হচ্ছে। এবং 7 বছর পর জাতিসংঘের মহাসচিব প্রধান উপদেষ্টার আমন্ত্রণে বাংলাদেশে এসেছেন। তিনি রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করে এই যে দীর্ঘদিন ধরে যে গলার কাটা বাংলাদেশের জন্য রোহিঙ্গা সংকটটি সমাধান না হওয়া, এই সমাধানে কতটা গতি পাবে, একটা আশার আলো তো বাংলাদেশ দেখছে, সেই জায়গায় আসলে কতটা শেষ পর্যন্ত এই জিনিসটি কতটা পরিণয় পাবে সেটি আমাদেরকে অপেক্ষা করতে হবে। তবে এখানে রোহিঙ্গারা যারা আছেন, নিরাপত্তা বাহিনী সহ সবাই আসলে এখন এই মুহূর্তে অপেক্ষা জাতিসংঘের মহাসচিবের, একই সঙ্গে প্রধান উপদেষ্টা। তো এই ছিল আমার কাছে কক্সবাজারের উখিয়া 18 নম্বর রোহিঙ্গা ক্যাম্প থেকে সবশেষ খবর। প্রধান উপদেষ্টা এবং জাতিসংঘের মহাসচিবের রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনের সবশেষ খবর জানাতে আমাদের সাথে যুক্ত ছিলেন সহকর্মী বেলায়েত হোসেন। জুলাই আগস্ট অভ্যুত্থানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর গুলি হামলায় আহত হয়েছেন 20,000-এর বেশি মানুষ, যাদের মধ্যে 2 চোখের আলো ফেরার সম্ভাবনা নেই অন্তত 30 জনের। চিকিৎসকরা বলছেন দীর্ঘ সময় পার হওয়ার পরও সঠিক পুনর্বাসন না হওয়ায় আহতরা এখন মানসিক রোগে ভুগছেন। তারা বলছেন সমাজের বোঝা হয়ে নয়, বরং যোগ্যতা এবং কর্মক্ষমতা বিবেচনায় চান উপযুক্ত কাজের সুযোগ। বিস্তারিত জানাচ্ছেন দেলাওয়ার দোলন। গুলি করার সাথে সাথে আমার সাথে 4 জনের জন্য 5 জন ছিল, 2 জন জায়গায় স্পট ডেড, আর আমার চোখে, কপালে, হাতে, মাথায় বুলেট লাগছে। গল্পে মেতেছেন জুলাই যোদ্ধারা, কণ্ঠে দুঃসহ স্মৃতি। চোখসহ শরীরের বিভিন্ন স্থানে বয়ে বেড়াচ্ছেন ঘাতকের ছোড়া ছররা গুলি। অরিজিনালি সামনাসামনি গুলি করে একদম বুকের ভিতরে মারিয়া জায়গায় স্পট করে দিয়েছে। এক একজনের মনে করেন যে মাথায় 4টা-5টা করে কুপ দেওয়া, আবার কারো পায়ে বুলেট, কারো এদিক দিয়ে ঢুকে পিছন দিয়ে বের হয়ে গেছে। স্বৈরাচার হটানোর এই আন্দোলনের আরেক নায়ক ওমর ফারুক। বগুড়া সরকারি পলিটেকনিকের ইলেকট্রনিক্স বিভাগের 4র্থ সেমিস্টারের ছাত্র। 4 আগস্ট গাজীপুর আনসার একাডেমির 3 নম্বর গেট এলাকায় গুরুতর আহত হন। এ ঘটনায় তার 2 চোখের আলো পুরোপুরি নিভে গেছে। জানালেন সমাজের বোঝা হয়ে থাকতে চান না তিনি। যাদের আপনি হাত পাও চলে না, তারা অবশ্যই কোনো না কোনো কাজে দক্ষ বা কোনো কাজ পারে, বা না পারলে তাকে কোনো কাজ ট্রেনিং দেওয়া হোক, ট্রেনিং অনুযায়ী তার সেই কাজে যদি তাকে চাকরি দেওয়া হয় বা একটা সুযোগ দেওয়া হয় বা সেই কাজে স্থানান্তর করা হয়, তাহলে তার পুনর্বাসনটাও যথাযথভাবে হয়ে গেল, সে নিজেকেও পরিবারের বোঝা না হয়ে নিজেকে স্বনির্ভর করে নিল। শুধু ফারুকই নয়, ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তায় কাটছে জুলাই আন্দোলনে আহতদের জীবন। চিকিৎসকরা বলছেন আহতরা মানসিক ট্রমায় ভুগছেন। চিকিৎসার পাশাপাশি সঠিক পুনর্বাসনই এর সমাধান। ওনাদের চোখের ভিতরে রক্তক্ষরণ হয়েছে, রেটিনা ছিঁড়ে গেছে, ওনাদের অপটিক নার্ভ ক্ষতিগ্রস্ত হয়েছে, ইভেন লেন্সও ক্ষতিগ্রস্ত হয়ে ট্রমাটিক ক্যাটারেক্ট ডেভেলপ করেছে। ওনারা কিন্তু সবাই শঙ্কিত। হ্যাঁ, ওনারা এখন বুঝতে পারছেন যে ওনাদের চোখের অবস্থাটা কি। ওনারা চান যে পরিবার নিয়ে জীবিত থাকতে, সুস্থভাবে থাকতে, সম্মানের সাথে থাকতে। জুলাই শহীদ ফাউন্ডেশনের মাধ্যমে শহীদ পরিবার ও আহতদের আর্থিক সহযোগিতার কার্যক্রম চালাচ্ছে সরকার। নানা সীমাবদ্ধতায় সাহায্যের টাকা পেতে দীর্ঘ সময় অপেক্ষা করতে হচ্ছে বলে অভিযোগ সেবা প্রার্থীদের।
আমাদের কাছে যারা আসতেছে আমরা তাদেরকে সাহায্য করতেছি। প্রায় 5,000-এর উপরে যাদের যেসব ফ্যামিলির কাছে পৌঁছে গেছি তারা কিন্তু কোনো অভিযোগ করে নাই। হয়তো সংখ্যা নগণ্য, এটা হতেই পারে, এত বড় বিশাল একটা কার্যক্রমের মধ্যে কিছুটা ঘাটতি থাকতেই পারে। তবে বলবো হতাশার কোনো কারণ নাই, আমাদের দরজা সবসময় খোলা। জুলাই আন্দোলনে আহতদের পর্যায়ক্রমে পুনর্বাসন করার কথা বলছে সরকার, তবে পুরোপুরি চোখের আলো হারানো ব্যক্তিদের ক্ষেত্রে যা কিছুটা জটিল। সার্ভাইভ করতে পারবে না, তাদের জন্য আমরা বেশ কয়েকটি প্রকল্প হাতে নিয়েছি। তার মধ্যে প্রশিক্ষণ, পুনর্বাসন এবং আর্থিক সহায়তা, আমাদের তিনোটা কার্যক্রমই একই সাথে চলমান। প্রধান উপদেষ্টার আমাদের কাছে তালিকা চেয়েছিল, আমরা সেই তালিকা প্রধান উপদেষ্টার কার্যালয়ে জমা দিয়েছি এবং বিভিন্ন সংস্থাকে দিয়েছি যে এই 26 থেকে 30 জন আছে পুরোপুরি অন্ধ হয়ে গেছে, তাদেরকে তারা বিশেষভাবে প্রশিক্ষণ দেওয়ার ব্যবস্থা করবে। আন্দোলনে আহতদের চিকিৎসা সেবা নিশ্চিতে 3 ক্যাটাগরিতে ভাগ করে কাজ করছে সরকার। একইভাবে কর্মক্ষম আহত ব্যক্তিদের উপযুক্ত কর্মসংস্থানের ব্যবস্থা করার দাবি তাদের। দেলোয়ার দোলন, এখন, ঢাকা। নারায়ণগঞ্জে 7 বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে। শিশুটিকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। স্থানীয়রা জানায় চকলেট কিনে দেওয়ার কথা বলে ব্যবসায়ী ইব্রাহিম দোকানের ভিতরে শিশুটিকে ধর্ষণ করে। স্থানীয় কয়েকজন 5,000 টাকা ক্ষতিপূরণের বিনিময়ে বিষয়টি ধামা চাপা দেওয়ার চেষ্টা করেন। পরে রাতে ধর্ষণের ঘটনা জানতে পেরে ধর্ষকের বিচারের দাবিতে বিক্ষোভ করে এলাকাবাসী। খবর পেয়ে শিশুটিকে উদ্ধার করে পুলিশ, পরে তাকে ঢাকা মেডিকেলে ভর্তি করা হয়। রূপগঞ্জের উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলাম জানান, এই ঘটনায় জড়িত ব্যক্তিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। ভিকটিমকে আমরা উদ্ধার করে আমরা রূপগঞ্জ থেকে ঢাকা মেডিকেলে অ্যাডমিট করেছি। এখন টেস্ট চলছে। বাহ্যিকভাবে শিশুটি এখন সুস্থ রয়েছে, বাট ডক্টর যেটি বলেছেন যে তারা টেস্ট করার পরে মূলত বুঝতে পারবেন আসলে কতটুকু ক্ষতি হয়েছে। আর আমাদের যে অপরাধী যারা ছিল, আমরা ঘটনাটি শোনা মাত্রই আমাদের উপজেলার পুলিশ এবং আমাদের নির্বাহী ম্যাজিস্ট্রেট বিন্দুকে নিয়ে আমরা অভিযান চালিয়েছি, বাট এখনও পর্যন্ত আমরা কাউকে ধরতে পারিনি। বাট আমরা আশা করছি আগামী 24 ঘন্টার মধ্যেই আমরা অপরাধীদেরকে ধরতে পারবো। এদিকে সিরাজগঞ্জের রায়গঞ্জে 2য় শ্রেণীর এক স্কুল ছাত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। ভুক্তভোগী শিশুকে শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পুলিশ জানায়, গত 9 মার্চ রায়গঞ্জ উপজেলার নারুয়া গ্রামে ধর্ষণের ঘটনাটি ঘটে। ধর্ষণের বিষয়টি স্থানীয়ভাবে ধামা চাপা দেওয়ার চেষ্টা করা হয়। পরে শারীরিক অবস্থার অবনতি হলে মঙ্গলবার রাতেই শিশুটিকে হাসপাতালে ভর্তি করা হয়। বিষয়টি জানাজানি হয় বৃহস্পতিবার রাতে। পরিবারের অভিযোগ, স্কুল শিক্ষিকার বাড়িতে পড়তে গেলে একা পেয়ে শিক্ষিকার ছেলে তাকে ধর্ষণ করে। এই ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। ঈদ উল ফিতর উপলক্ষে আজ থেকে আন্তনগর ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়েছে। যাত্রী ভোগান্তি কমাতে এবারও 100% টিকিট অনলাইনে বিক্রি করছে রেল কর্তৃপক্ষ। এ বিষয়ে বিস্তারিত জানাতে চট্টগ্রাম রেলওয়ে স্টেশন থেকে যুক্ত হচ্ছেন কাজী মাহফুজ। এবারের ঈদ যাত্রাকে সামনে রেখে 100% টিকিট অনলাইনে বিক্রি নিয়ে যাত্রীরা কি বলছেন? দেখুন, আজ থেকেই মূলত আন্তনগর ট্রেনের যে টিকিট, বিশেষ করে ঈদ উপলক্ষে যে অগ্রিম টিকিট, সেটি বিক্রি কার্যক্রম শুরু হয়েছে। আমরা দেখতে পাচ্ছি সকাল থেকে মূলত পশ্চিমাঞ্চলের টিকিট বিক্রি কার্যক্রম শুরু হয়েছে, আর পূর্বাঞ্চল বিশেষ করে চট্টগ্রাম, ঢাকা, সিলেট এবং ময়মনসিংহ এই 4 বিভাগের টিকিট বিক্রি কার্যক্রম দুপুর 2টা থেকেই শুরু হবে। এবারও কিন্তু যাত্রী ভোগান্তি এড়াতে 100% টিকিট বিক্রি অনলাইনেই করা হয়েছে এবং তার সাথে আরেকটি বিষয় এবার নতুনভাবে যুক্ত হয়েছে, সেটি হচ্ছে যে যিনি যাত্রী হয়ে টিকিট কাটবেন তার নাম্বারে কিন্তু একটি ওটিপি পাঠানো হবে। সেই ওটিপিটা নিশ্চিত করার পরেই মূলত টিকিট নিশ্চিত করা হবে। এর মধ্য দিয়ে রেলে কালোবাজারের যে বিষয়টি থাকে সেটি অনেকটাই কমে আসবে বলছেন রেল কর্তৃপক্ষ। এখানে যারা যাত্রী হয়ে বিভিন্ন গন্তব্যে যাচ্ছেন তাদের অনেকের সাথে আমরা কথা বলেছি। তারা বলছেন অগ্রিম টিকিট অনলাইনে করাতেই যে ভোগান্তিটি থাকে সেটি অনেকটাই কমে এসেছে। তবে কালোবাজারি রোধে রেল কর্তৃপক্ষ যে পদক্ষেপ নিয়েছে সেটিকে তারা সাধুবাদ জানানোর পাশাপাশি আরও নতুন নতুন যে পদক্ষেপগুলো
নেওয়া যায়, যেগুলোর মধ্য দিয়ে কালোবাজারে পুরোপুরি রোধ করা সম্ভব হবে, তারা সেই আহ্বানটি করেছেন। এবার আপনার মাধ্যমে বলে রাখি যে আজকে যে টিকিট দেওয়া হচ্ছে সেটি মূলত 24 তারিখের টিকিট। এভাবে 20 তারিখ পর্যন্ত টিকিট অনলাইনে দেওয়া হবে, যেগুলো 24 থেকে 30 মার্চ পর্যন্ত যারা বিভিন্ন গন্তব্যে যাতায়াত করবে তাদের টিকিটগুলো। এরপরেই মূলত 31 এবং 1 ও 2 এপ্রিলের এই টিকিট বিক্রি কার্যক্রমটি মূলত চাঁদ দেখার উপরেই ভিত্তি করেই নির্ভর করবে, এমনটি বলছেন রেলওয়ে কর্তৃপক্ষ। এছাড়া চট্টগ্রাম রেল পূর্বাঞ্চলে এবার কিন্তু দুটি ঈদ উপলক্ষে স্পেশাল ট্রেন রাখা হয়েছে, যে স্পেশাল ট্রেনগুলো মূলত এই ট্রেনগুলোর টিকিটগুলো মূলত বিক্রি করা হবে আগামী 17 মার্চ থেকে। সেই অনুযায়ী যদি বলি যে এবার রেলওয়ের চট্টগ্রাম ডিভিশন থেকে প্রতিদিনই কিন্তু 17,000 টিকিট অনলাইনেই বিক্রি করা হচ্ছে এবং স্ট্যান্ড বাই টিকিটও বিক্রি করা হবে, যেগুলো মূলত ফেরত আসবে টিকিট সেগুলো স্ট্যান্ড বাই দিবেন, এমনটি জানিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ। আর রেলযাত্রাকে নির্বিঘ্ন করার জন্য আমরা রেলওয়ে পুলিশের সাথে কথা বলেছি, তারা বলছেন যে সব ধরনের প্রস্তুতি তারা রেখেছেন যাতে যাত্রীরা ঈদে ঘরমুখো যাত্রীরা নির্বিঘ্নে নিরাপদে তাদের গন্তব্যে যেতে পারে। তো এই ছিল আমার কাছে চট্টগ্রাম থেকে ঈদের অগ্রিম টিকিট বিক্রির সবশেষ তথ্য। চট্টগ্রাম থেকে যুক্ত ছিলেন সহকর্মী কাজী মাহফুজ। এদিকে সিরাজগঞ্জে যমুনা সেতুর মহাসড়কের 4 লেন বর্ধিত করার কাজ প্রায় শেষের পথে, ফলে এবারেই ঈদ যাত্রায় স্বস্তির আশা উত্তর এবং দক্ষিণাঞ্চলের মানুষের। কিন্তু এই পথ পেরিয়ে ঈদ যাত্রায় ভোগান্তির কারণ হয়ে দাঁড়াতে পারে হাটিকুমরুল বগুড়া মহাসড়কটি, কারণ মহাসড়কটির বিভিন্ন স্থানে এবং কয়েকটি পয়েন্টে সিঙ্গেল লেনের নির্মাণ কাজ চলমান থাকায় ঈদের সময় সৃষ্টি হতে পারে তীব্র যানজট। যদিও সড়ক বিভাগ এবং হাইওয়ে পুলিশ বলছে ঈদ যাত্রা যানজট মুক্ত এবং নিরাপদ করতে নেওয়া হচ্ছে নানা উদ্যোগ। আরও জানাচ্ছেন রিফাত রহমান। উত্তরাঞ্চলের প্রবেশদ্বার হিসাবে পরিচিত যমুনা সেতু পশ্চিম সংযোগ মহাসড়ক। এই মহাসড়ক পার হয়ে হাটিকুমরুল মোড় থেকে রাজশাহী, পাবনা ও রংপুর মহাসড়কে বিভক্ত হয়ে যায় যানবাহন। প্রতিদিন প্রায় 25 থেকে 30 হাজার যানবাহন মহাসড়কে চলাচল করলেও ঈদের আগে এর সংখ্যা বেড়ে যায় কয়েক গুণ। যমুনা সেতু সংযোগ মহাসড়কটি 4 লেনে বর্ধিত করার কাজ করা হয়েছে, ফলে এই মহাসড়ক ব্যবহার করে উত্তর ও দক্ষিণাঞ্চলের ঈদযাত্রা হবে অনেকটাই স্বস্তির। তবে উত্তর ও দক্ষিণাঞ্চলবাসীর ঈদযাত্রায় ভোগান্তির কারণ হয়ে দাঁড়াতে পারে হাটিকুমরুল বগুড়া মহাসড়ক, কারণ হাটিকুমরুল থেকে চান্দাইকোনা পর্যন্ত 28 কিলোমিটার মহাসড়কের বিভিন্ন স্থানে ফ্লাইওভার, ব্রিজ ও সড়ক চওড়াকরণের কাজ চলছে, ফলে ঈদের সময় অন্তত 3টি পয়েন্টে সৃষ্টি হতে পারে যানজট। এখন কাজ চলতেছে, এখন 2 লেন রাস্তা আছে, 4 লাইন রাস্তা কমপ্লিট হয় নাই। এলাকায় ওই সাইডে আপনার 4 লাইনের কাজ চলতেছে, এখনো কাজ সম্পূর্ণ হয় নাই, ওদিকে একটু যানজট হতে পারে। সামান্য একটু কাজ 2 লেন আছে, যার জন্য এখানে যানজট হওয়ার জন্য অত্যন্ত ভয়াবহ অবস্থা সৃষ্টি হওয়ার জন্য সম্ভাবনা এখানে আছে। অনেক জায়গায় 1 লেন আছে, যদি আপনার 4 লাইনগুলো ক্লিয়ার হয় তাহলে আপনার মোটামুটি এবার যানজট হবে না। ঈদে উত্তর ও দক্ষিণাঞ্চলবাসীর যাত্রা নির্বিঘ্ন করতে হাটিকুমরুল বগুড়া মহাসড়কের বেশ কিছু জায়গা জরুরি মেরামত ও বাড়ানোর কাজ চলছে। তবে ঈদের আগেই কাজ শেষ করা হবে বলে জানান সড়ক ও জনপথ অধিদপ্তরের কর্মকর্তা। এইবারের ঈদের আগে আমরা উত্তরবঙ্গের জনগণের জন্য আমরা যে ঢাকা থেকে যে বগুড়া আছে সেই পর্যন্ত আমাদের 4 লেনের একটি সড়ক সার্ভিস লেন, এটা আমরা চালু করে দিব। এছাড়াও ঢাকা থেকে পাবনা চালু করে দিব সার্ভিস সড়ক, এবং পাবনা থেকে যে আমাদের যে বগুড়া যাওয়ার যে মানে এর মধ্যস্থলে একটি সার্ভিস সড়ক আছে, এটাও আমরা চালু করে দিব। হাইওয়ে পুলিশ জানায় ঈদযাত্রা নিরাপদ করতে মহাসড়কে 3 স্তরের নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে। এছাড়া মহাসড়ক জুড়ে মোতায়েন থাকবে অতিরিক্ত পুলিশ। নিরাপত্তা এবং এই নির্বিঘ্ন যাতায়াত করার জন্য হাইওয়ে পুলিশের পক্ষ থেকে সর্বোচ্চ সহযোগিতা করা হবে এবং আমরা এক্ষেত্রে 3 স্তরের নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করব। প্রথমত আমরা স্ট্যাটিক বা বিভিন্ন পয়েন্টে পয়েন্টে পুলিশ মোতায়েন করব। দ্বিতীয়ত মোবাইল ডিউটি থাকবে এবং তৃতীয়ত সাদা পোশাকে পুলিশ সদস্যরা থাকবে। প্রতিদিন যমুনা সেতুর পশ্চিম মহাসড়ক দিয়ে উত্তর ও দক্ষিণাঞ্চলে অন্তত 22 জেলায় চলাচল করে যানবাহন। রিফাত রহমান, এখন সিরাজগঞ্জ। ঢাকা চট্টগ্রাম মহাসড়কে বাড়ছে ডাকাত আতঙ্ক। কয়েকদিনে ডাকাতির ঘটনায় উৎকণ্ঠা বেড়েছে যাত্রী চালকদের মধ্যে। দুর্বৃত্তদের টার্গেটে থাকে পণ্যবাহী পরিবহন, মোটরসাইকেল কিংবা দূরপাল্লার গাড়ি থেকে নামা যাত্রীরাই।
হাইওয়ে পুলিশ বলছে, মহাসড়কে নিরাপত্তা জোরদার করা হচ্ছে, অপরাধীদের ধরতে কাজ করছে থানা পুলিশও। খালেদ সাইফুল্লাহর প্রতিবেদন। কুমিল্লার ঢাকা চট্টগ্রাম মহাসড়ক দিনের বেলায় লোকালয়ে ব্যস্ত এই মহাসড়ক ভয়াবহ হয়ে ওঠে রাতে। কুমিল্লা থেকে নারায়ণগঞ্জ অংশে ঘটে ছিনতাই ও ডাকাতির মতো ঘটনা। গেল ৬ মাসে অন্তত অর্ধশতাধিক ছিনতাই ও ডাকাতির ঘটনা ঘটেছে এই মহাসড়কে। দুর্বৃত্তদের টার্গেটে প্রবাসীদের গাড়ি বাদ যায় না, পণ্যবাহী পরিবহনও। হাতিয়ে নেওয়া হয় মূল্যবান জিনিসপত্র। বাসা থেকে বের হওয়ার পরে আবার নিরাপদে বাসায় ফিরতে চাই। ভাঙ্গাচুরা গাড়ি থাকলে ওই গাড়ি দিয়ে আমার গাড়ির লগে লাগাই দেয়, ইচ্ছা করে লাগাই দেয়, গাড়ির লগে লাগাইছে, গাড়ি চাপায় 2-3 জন উঠে গাড়ির মধ্যে পিস্তল ঠেকাইয়া গাড়ি লইয়া যায় না, লই মাল সাবানা লইয়া যাম, টাকা পয়সা মোবাইল টোবাইল যা আছে সব লইয়া যায়। দূরের থেকে ফলো করে রড মারে অথবা চাক্কা ফলো করে, চাক্কাত মারে, হয়তো চাক্কাত মারলে বডিত পরে, চাক্কাত যদি পরে তাইলে গাড়ি সাথে সাথে ব্রেক করতে হয়, কারণ নাইলে উল্টে যাবো গাড়ি। আর যদি বডিত পরে অনেকে চলে যাইতে পারে আর কি, বাচ্চা যাইতে পারে। সবাইকে বলে যে দিনের বেলা আসার জন্য, দিনের বেলা টিকিট কেটে আসার জন্য, রাত্রে যাতে কেউই যাতে না আসে আর কি। মাসের শুরুতে 14 গ্রাম ও সদর দক্ষিণ অংশে পরপর 3 দিনে 3টি ডাকাতির ঘটনায় মিয়াবাজার হাইওয়ে থানার ওসিকে প্রত্যাহার করা হয়েছে। চট্টগ্রাম বিভাগের জেলাগুলো প্রবাসী অধ্যুষিত হিসেবে বেশি পরিচিত। এই মহাসড়কে ডাকাতদের প্রধান টার্গেট থাকে বিমানবন্দর থেকে ফেরা প্রবাসীদের গাড়ি। ডাকাত এবং ছিনতাইকারীদের কবলে পড়া মানুষগুলোর অভিযোগ, সময়মতো পুলিশ কিংবা আইনশৃঙ্খলা বাহিনীকে পাওয়া যায় না এই মহাসড়কে। ইউটার্ন ঝোপঝাড়ে অবস্থান নেওয়া ডাকাতরা লোহা বা ইট ছোড়ে যানবাহনে, পরে ধারালো অস্ত্র দেখিয়ে চলে ডাকাতি। বাধা দিলে পরিণতিও হয় ভয়াবহ। এর প্রতিবাদে বিভিন্ন কর্মসূচিতে সড়কে নিরাপত্তা বাড়ানোর আহ্বান জানান চালক মালিকরা। প্রশাসন যদি থানার দিকে যদি অ্যান্টি ক্রাইম মিটিং করে যদি তাদেরকে চিহ্নিত করতে পারে, হ্যাঁ, তবে সেটাই হবে সবথেকে মূল কাজ। আমরা প্রশাসনের কাছে দৃষ্টি আকর্ষণ করছি যাতে এই প্রতিকার আমরা নিরাপদে বাড়িতে ফিরতে পারি, ভবিষ্যতে যাতে আমাদের এই ডাকাতের সম্মুখীন হতে না হয়। 6টা গ্লাস ভাঙছে, 6টা মোবাইল নিছে, 12,000 টাকা নিছে। হাইওয়ে পুলিশ বলছে, ডাকাতি বা ছিনতাই প্রতিরোধে মহাসড়কে টহল জোরদার করা হয়েছে। আমরা এই ব্যাপারে জেলা পুলিশ এবং হাইওয়ে পুলিশ একসাথে কাজকর্ম করে এই ছিনতাই, ডাকাতি, চুরি যে ঘটনাই বলি না কেন, কোনোটাই আমাদের পুরোটাই অনাকাঙ্ক্ষিত। আমরা এগুলো আমরা কাজ করছি এবং এই ধরনের ঘটনা যেন না ঘটে সে ব্যাপারে আমরা অব্যাহতভাবে এই কাজগুলো করে যাব। চলতি রমজানে রাতের নীরবতায় থেমে নেই ডাকাতি। উদ্বেগ কাটাতে ছিনতাই ও ডাকাতির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি যাত্রী ও চালকদের। খালেদ সাইফুল্লাহ, এখন কুমিল্লা। ভোলায় বোরো মৌসুমে পানি সংকটে ব্যাহত হচ্ছে সেচ কার্যক্রম। কৃষকরা বলছেন, 5 আগস্টের পর প্রভাবশালী মহল মোটা অঙ্কের চাঁদা দাবি করে বন্ধ করে দিয়েছে সেচ পাম্প। পানি সংকটে নষ্ট হচ্ছে বোরোর বীজতলা সহ চাষাবাদ। এতে বিপাকে পড়েছেন শতাধিক কৃষক। সংকট নিরসনের উপজেলা প্রশাসন আশ্বাস দিলেও নেই কোনো কার্যকর পদক্ষেপ। ইমতিয়াজুর রহমানের প্রতিবেদন। ভোলা সদর উপজেলার চর আনন্দ গ্রামের মালেক জমাদ্দার চলতি মৌসুমে 2 একর জমিতে ধানের আবাদ করেছেন, কিন্তু পানির অভাবে শুকিয়ে গেছে ক্ষেত। তীব্র রোদে মরে যাচ্ছে ধানের চারা। কাঙ্ক্ষিত উৎপাদন নিয়ে শঙ্কায় কপালে তার চিন্তার ভাঁজ। কি বাজে পানি কাজি দিমু, আমি গরিব মানুষ, মানুষের লগে দাঁত না করিয়া মানুষের তনে আমি ইডি করছি, এটি যদি জড়িয়া যায় তাহলে আমি কেমনে মানুষের দানা দিই। মালেকের মতো দিশেহারা অবস্থা শতাধিক কৃষকের। স্থানীয় একটি প্রভাবশালী মহল চাঁদা দাবি করে বন্ধ করে দিয়েছে পানির পাম্প। একই সাথে জমি থেকে তুলতে দিচ্ছে না আলু আর পান। চাঁদা না দেয় হুমকি, হামলা ও নির্যাতনের শিকার হচ্ছেন অসহায় কৃষকরা। কেউর কাছে কোনো চাঁদাও চাই নাই, এরকম কোনো আমাদের রেকর্ডও নাই। আমরা কোনো বিএমপির নাম ভাঙায় কেউ মাথায় বাড়িও দিই নাই। ওই জমিনে আমরা কোনো চাষ করি না। আমরা আমাদের যে কিনা সম্পত্তি আছে, আমরা ওই কিনা সম্পত্তিতে আমরা চাষ করি, কিন্তু এটা আমাদের নামে রিউমার ছড়াইছে, বিএমপির নাম ধরে এটা রিউমার ছড়াইছে আওয়ামী লীগের সন্ত্রাসী বাহিনীরা। চাঁদাবাজেরা আইসা হঠাৎ আমাদের মোটর হলা দিছে, বলতেছে 10 লক্ষ টাকা চাঁদা দিতে হবে, আর নাহলে মোটর চালাতে দিব না, তোমাকে ইরি জ্বলে যাক না যা জ্বলে যাক সেটা আমাদের দেখার বিষয় না। এখন আমরা চাঁদও দিতে পারি না, গরিব নিরহ মানুষ। স্কিম উঠে দিছে, পানি দিতে দেয় না। আরও বিভিন্ন কৃষকরা সে জায়গায় অভিযোগ দিয়েছে যে আমরা ধান করতে পারি না, ধান করতে পারি না, টাইম শেষ হয়ে গেছে, আপনার দলের লোক। তখন আমরা বলছি যে উনি আমার দলের কেউই না, সদস্য না।
কৃষকের জমি দখল, চাঁদাবাজি ও চাষাবাদে বাধা দিলে আইনগত ব্যবস্থা নেওয়ার কথা জানালেও এখন পর্যন্ত কোনো কার্যকর পদক্ষেপ নেয়নি উপজেলা প্রশাসন। ব্যক্তি মালিকানাধীন জমি আছে, সেগুলোতে যদি অবৈধ কেউ দখলদারিত্ব করার চেষ্টা করে বা কোনো কাজে বাধা দিয়ে থাকে, সেক্ষেত্রে আমরা আইনগত ব্যবস্থা গ্রহণ করব। এর বাইরে খাস জমিতে যদি কেউ করে থাকে, সেক্ষেত্রে আমরা সেগুলো তদন্তপূর্বক ব্যবস্থা গ্রহণ করব। চাঁদাবাজি, দখল ও হামলা বন্ধের দাবিতে মানববন্ধন কর্মসূচিও পালন করেছে ভুক্তভোগী কৃষকরা। সঠিক সময় সেচের ব্যবস্থা না করা গেলে শতাধিক কৃষক অন্তত অর্ধ কোটি টাকা ক্ষতির মুখে পড়বেন। এখন ভোলা। নৌপথে নাশকতা রোধে চাঁদপুর লঞ্চ ঘাটে জোরদার করা হয়েছে নৌ পুলিশের নিরাপত্তা। যাত্রীদের বিশেষ তল্লাশি করে তোলা হচ্ছে লঞ্চে। এই বিষয়ে আরো বিস্তারিত জানাতে আমাদের সাথে চাঁদপুর লঞ্চ ঘাট থেকে যুক্ত হচ্ছেন তালহা জুবায়ের। তালহা, নৌ পুলিশের এমন কার্যক্রম নাশকতা রোধ কতটুকু সম্ভব হয়েছে, এ বিষয়ে যাত্রীরা কি বলছেন? রওশন, নৌপথে যোগাযোগ ব্যবস্থা নিরবিচ্ছিন্নভাবে পরিচালনা করার জন্য চাঁদপুর নৌ পুলিশের উদ্যোগে কিন্তু গ্রহণ করা হয়েছে এই ধরনের বিশেষ তল্লাশি অভিযান। এবং আপনি জানেন যে চাঁদপুরের এই নৌবন্দর থেকে ঢাকা সহ দেশের দক্ষিণাঞ্চলের বিভিন্ন জায়গায় কিন্তু যাত্রীরা যাতায়াত করে থাকেন। এবং এই যে তল্লাশি চৌকি বসানো হয়েছে, বিশেষ করে আসলে চাঁদপুর লঞ্চ ঘাটের প্রবেশমুখী কিন্তু আর্চ ওয়ে গেট এবং মেটাল ডিটেক্টর দিয়ে কিন্তু যারা যাত্রী রয়েছেন তাদের কিন্তু সন্দেহভাজন বিশেষ করে যাত্রীদের কিন্তু তারা ব্যাগ তল্লাশি করছেন, এবং যাতে করে কোনো ধরনের বিস্ফোরক দ্রব্য কিংবা কোনো ধরনের নাশকতা করার জন্য যেই ধরনের দ্রব্য রয়েছে তা যাতে পরিবহন করতে না পারে, এবং নৌপথের এক ধরনের যাত্রীরা এই যে চলাচল করে থাকেন তারা যাতে নিরবিচ্ছিন্নভাবে এই লঞ্চে করে যাতে তাদের গন্তব্যে যেতে পারেন, সেই জন্য কিন্তু আসলে এই ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। আমরা আসলে কথা বলছিলাম নৌ পুলিশের সাথে, এবং তারা যেটা বলছেন যে এই মাসের শুরু থেকে কিন্তু এই বিশেষ ধরনের কিন্তু ব্যবস্থা গ্রহণ করা হয়েছে, এবং এই ব্যবস্থা গ্রহণ করার ফলে কিন্তু বাড়তি নিরাপত্তার কারণে কিন্তু যারা যাত্রী রয়েছেন, যাত্রী সাধারণ রয়েছেন, তারা কিন্তু বেশ উদ্বেলিত এবং তারা কিন্তু বেশ নিশ্চয়তার সাথে কিন্তু যাতায়াত করছেন, এবং তারা নৌ পুলিশের এই উদ্যোগে কিন্তু সাধুবাদ জানিয়েছেন। এবং আমি আসলে সকাল থেকেই এই নৌ বন্দরে রয়েছে এবং দেখতে পেয়েছি যে এই কাজ চলমান রয়েছে, এবং যারা যাত্রী সাধারণ রয়েছেন এই নৌবন্দর ব্যবহার করছেন তারা কিন্তু নিজে থেকে কিন্তু তাদের পুলিশের কাজে কিন্তু সহায়তা করছেন, এবং তাদের পরিবহনকারী যেই ধরনের লাগেজ কিংবা ব্যাগ রয়েছে, পুলিশ যখন তাদেরকে আসলে সন্ধান করছেন তারাও কিন্তু স্বতঃস্ফূর্তভাবে কিন্তু আসলে তাদের ব্যাগ এবং লাগেজ কিন্তু খুলে দেখেছেন, এবং বলছেন যে আমি যাত্রীদের সাথে কথা বলেছিলাম এবং নৌবন্দরের সংশ্লিষ্ট যারা রয়েছেন তাদের সাথে কথা বলে আসলে কিন্তু এই কাজের প্রতি কিন্তু যারা যাত্রী সাধারণ রয়েছেন তারাও কিন্তু বলছেন, যেহেতু বিশেষ করে আগামীতে কিছুদিন পরে কিন্তু ঈদের উৎসব কিন্তু শুরু হবে, এবং সেই সময়টাতে চাঁদপুরের এই বন্দর দিয়ে কিন্তু শুধু চাঁদপুর নয়, চাঁদপুরের আশপাশের বিভিন্ন জেলারও কিন্তু হাজার হাজার যাত্রী কিন্তু পরিবহন পারাপার হয়ে থাকেন। তো সেই জায়গা থেকে আসলে এই ধরনের একটি বিশেষ উদ্যোগ কিন্তু তারা বলছেন যে এতে করে তাদের যে যাত্রা রয়েছে বিশেষ করে এই সময়টাতে তাদের নিরবিচ্ছিন্ন এবং নির্বিঘ্নে কিন্তু তারা নৌপথে কিন্তু যাতায়াত করতে পারবেন। এবং পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে যে যাত্রীদের সকল ধরনের নিরাপত্তার স্বার্থে কিন্তু তাদের এই অভিযান কিন্তু অব্যাহত থাকবে, এবং কোনো অবস্থাতেই যাতে নৌপথে কোনো ধরনের নাশকতা কিংবা অপ্রীতিকর যে কোনো ঘটনা এড়ানোর জন্য কিন্তু তারা বদ্ধপরিকর বলে তারা জানিয়েছেন। তো আসলে সবকিছু মিলিয়ে রওশন, এই ছিল আমার চাঁদপুর থেকে নৌপথের যাত্রীদের নিরাপত্তার কার্যক্রমের সবশেষ। চাঁদপুর থেকে যুক্ত ছিলেন সহকর্মী তালহা জুবায়ের। ময়মনসিংহের বাজারে সরবরাহ বাড়ায় কেজিতে 20 থেকে 30 টাকা কমেছে সব ধরনের চাষের মাছের দাম। কমেছে মাঝারি আকারের ইলিশের দামও। নগরীর মেছুয়া বাজার থেকে এই বিষয়ে বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন ইমতিয়াজ আহমেদ। ইমতিয়াজ, মাছের দাম কমায় ক্রেতা বিক্রেতারা কি বলছেন, বিস্তারিত জানাবেন। রওশন, আজকে শুক্রবার রমজানের দিন, এবং আজকে আমরা দেখতে পেরেছি ময়মনসিংহের মেছুয়া বাজারে মাছ বাজারে আসার পর প্রচুর ক্রেতা সমাগম, এবং পাশাপাশি মাছের সরবরাহটাও কিন্তু বেশি বেড়েছে। বিশেষ করে বাংলা মাছ, বিশেষ করে চাষের মাছ এবং ইলিশ মাছের সরবরাহ বাড়ার কারণে কিন্তু আজকে গত সপ্তাহের ব্যবধানে বাংলা মাছে প্রায় 20 থেকে 30 টাকা পর্যন্ত কমেছে, এবং আমরা দেখতে পাচ্ছি যে এই মুহূর্তে প্রচুর ইলিশ মাছের সরবরাহ রয়েছে। এগুলো কিন্তু আসলে খুব বড় আকারের না, মাঝারি এবং ছোট সাইজ সব মিলিয়েই কিন্তু ইলিশের সরবরাহটা আমরা দেখতে পাচ্ছি, এবং প্রতিটি ইলিশ যারা পিস হিসাবে নিচ্ছেন 400 টাকা করে নিতে পারছেন, যারা কেজি হিসাবে কিনতে চাচ্ছেন তারা আবার 700-800 টাকা করে কেজি
বিক্রি করতে পারছেন। যেটা বিক্রেতারা বলছিলেন যে গত 1.5-2 সপ্তাহ আগেও কিন্তু 1000 থেকে 1100-1200 টাকা পর্যন্ত কিন্তু এই ইলিশ কিন্তু বিক্রি হয়েছে, কিন্তু আজকে যেহেতু সরবরাহটা বেড়েছে যার কারণে আজকে আরও 200 থেকে 250 টাকা পর্যন্ত আকার মান ভেদে প্রকার ভেদে কিন্তু আসলে দামটা কমেছে বলে জানাচ্ছেন। এবং ক্রেতারাও কিন্তু বলছেন যে আসলে অন্যান্য সপ্তাহের তুলনায় আজকে কিছুটা ইলিশের দাম কমেছে। তবে বড় ইলিশের যে বাজারটা সেটি কিন্তু অপরিবর্তিত রয়েছে। 1 কেজি ওজনের যে ইলিশগুলো রয়েছে সেগুলো কিন্তু বিক্রি হচ্ছে আপনার 1800 থেকে 2000 টাকার মতো। যেটা বলছিলাম যে বাংলা মাছ, বিশেষ করে চাষের যে মাছগুলো সেই মাছগুলোর সরবরাহটাও বেড়েছে এবং গত সপ্তাহের ব্যবধানে 20 থেকে 30 টাকা পর্যন্ত চাষের মাছের কিন্তু দাম আমরা কমতে দেখেছি। আমরা যে রুই মাছগুলো দেখতে পাচ্ছি, রুই মাছগুলো বিক্রি হচ্ছে 320 থেকে 330 টাকা করে, এবং বড় সাইজের যে কাতল মাছগুলো 400 থেকে 450 টাকা বিক্রি হচ্ছে, এবং একটু বড় সাইজের যে রুই মাছগুলো রয়েছে সেগুলো বিক্রি হচ্ছে আবার 350 টাকার মতো। এবং সিলভার কাপ যে মাছগুলো সেগুলো বিক্রি হচ্ছে সর্বোচ্চ বড় মানের 200 টাকা কেজি। এবং আমরা দেখতে পাচ্ছি যে রুই মাছগুলো রয়েছে, পাশাপাশি যে অন্যান্য যে বিভিন্ন নদীর মাছগুলো রয়েছে, বিভিন্ন নদীর মাছের দামটা একটু চড়া রয়েছে। গত সপ্তাহ ব্যবধানে 10 থেকে 15 টাকা পর্যন্ত বেড়েছে। ট্যাংরা মাছ 520 টাকা করে বিক্রি হচ্ছে, খোলসে বিক্রি হচ্ছে 620 টাকা, পাবদা বিক্রি হচ্ছে 350 থেকে 400 টাকা। আমরা কই মাছ দেখতে পাচ্ছি, জিওল মাছ বিশেষ করে কই মাছ বিক্রি হচ্ছে 320-30 টাকা করে, এবং শিং মাছ যেগুলো রয়েছে, শিং চাষের শিং যেগুলো রয়েছে সেগুলো 300 সর্বোচ্চ টাকা বিক্রি হচ্ছে, এবং মাগুর মাছ বিক্রি হচ্ছে 200 থেকে 250 টাকা। এবং সেই সাথে আমরা আরও মাছের সরবরাহ কিন্তু অন্যদিকেও আমরা দেখতে পাচ্ছি, বিশেষ করে ছোটো মাছ যেগুলো রয়েছে, প্রচুর ছোটো মাছের সরবরাহ রয়েছে, সেগুলো বিক্রি হচ্ছে। বিভিন্ন কাচকি মাছ যেগুলো রয়েছে, মলা মাছ এবং চাপিলা সহ বড় বড় বাইম মাছ রয়েছে। এবং গলদা চিংড়ি যে আমরা দেখতে পাচ্ছি, গলদা চিংড়ির দাম কিন্তু কেজিতে আরও 200 টাকা পর্যন্ত কমেছে। 1000 টাকা ছিল, এটি 800 টাকা করে বিক্রি হচ্ছে, এবং মলা মাছ 250-300 টাকা, এবং নদীর যে বড় শোল মাছ দেখতে পাচ্ছি এগুলো বিভিন্ন 300-350-400 টাকা করে বিক্রি হচ্ছে। তবে নদীর মাছের দাম কিছুটা বেড়েছে বলে কিন্তু সাধারণ যারা বিক্রেতা রয়েছেন তারা কিন্তু আমাদেরকে জানাচ্ছেন। এবং সেই সাথে অন্যান্য যে আমরা মাছগুলো দেখতে পাচ্ছি মাছের বাজারে এসে, সাধারণ ক্রেতা যেটা বলছেন যে বিশেষ করে সবজি এবং যে মাছ মাংস মোটামুটি এই দামগুলো অপরিবর্তিত রয়েছে। তবে যেহেতু বোতলজাত সয়াবিন তেলের একটা সংকট রয়েছে, ভোজ্য পণ্য অন্যান্য চাল ডাল মসুরি ডাল এবং অন্যান্য যে মশলা জাতীয় পণ্য সেগুলোর দামটা কিন্তু একটু বেড়েছে বলে আমাদেরকে ক্রেতারা জানাচ্ছেন। সবগুলি এই ছিল রসনা আমার কাছে ময়মনসিংহ থেকে মাছের দরদামের সর্বশেষ খবর। পাখির ডাক, সমুদ্রের মৃদু ঢেউ ভাঙার শব্দ ভেসে আসে কানে। সমুদ্র পাড়ের শরীর জুড়ানো বাতাসে জুড়ায় মনো। পটুয়াখালীর গঙ্গামতী সমুদ্র সৈকতের অনাবিল সৌন্দর্যে মুগ্ধ হন পর্যটকরা। তবে ভ্রমণ পিপাসুদের সেবার মান ভালো না হওয়ায় আশানুরূপ পর্যটক সমাগম হচ্ছে না এখানে। সম্ভাবনাময় এই সৈকতকে পর্যটক বান্ধব করে তুলতে সম্প্রতি উদ্যোগ নিয়েছে স্থানীয় প্রশাসনও। জসিম পারভেজের তথ্য ও ছবিতে দেখুন বিস্তারিত। বাংলার মুখ আমি দেখিয়াছি, তাই আমি পৃথিবীর রূপ খুঁজিতে যাই না আর। কবি জীবনানন্দ দাশের প্রকৃতির রূপ বৈচিত্র্যের বর্ণনা যেন তার যথার্থতা খুঁজে পায় পটুয়াখালীর নৈসর্গিক গঙ্গামতী সৈকতের সমুদ্র কলতানে। সৈকতের সূর্যোদয় ও অস্তের বিরল দৃশ্য উপভোগে প্রকৃতি প্রেমীদের পছন্দের তালিকায় থাকে এ স্থান। সমুদ্রের একপাশে নির্জন বনানীর মাঝে সহজেই হারায় পর্যটকের মন। জায়গাটার স্পেশালিটি হচ্ছে এই জায়গা থেকে আমরা দেখতে পারি একদম সূর্যোদয় সূর্যাস্ত দুইটা খুব ভালোভাবে দেখা যায়। এবং কুয়াকাটা বিচে আমরা দেখছি ইদানিংকালে কুয়াকাটা বিচ অনেক ভাঙন ধরছে, কিন্তু এই গঙ্গামতী বিচে কিন্তু একদম অরিজিনাল বিচের মতো। কুয়াকাটার চাইতেও এখানে আসলে অনেকটা মজা, এটা আসলে যারা আসছে তারা এটা উপভোগ করতে পারবে। সূর্যোদয় দেখতে পারে, লাল কাঁকড়া চর এখানে এটা দেখতে পারে, মিষ্টিপাড়া কাছে। জেলেদের মাছ শিকারে ব্যস্ততা ও জেলেপল্লীর দৃশ্যে চোখ আটকাবে যে কারো। বিস্তীর্ণ এই সৈকতের রাবণাবান নদের মোহনায় লাল কাঁকড়ার বিচরণ পর্যটকদের দেয় বাড়তি স্বাদ। তবে পর্যটকদের জন্য এখানে নেই পর্যাপ্ত অবকাঠামো, যাতায়াত ও আবাসন ব্যবস্থা। এই এলাকায় বাণিজ্যিক সুবিধা ও সেবা নিশ্চিত হলে পর্যটন খাতে বিপুল পরিমাণ রাজস্ব পাবে সরকার, এমন দাবি পর্যটক ও ব্যবসায়ীদের। এখানে একটা মেইন প্রবলেম হলো থাকার তেমন কোনো জায়গা নেই, রাস্তার পরিবেশও তেমন ভালো না, তারপর খাবার মানও তেমন ভালো না। একটু বসার মতন, একটু রিল্যাক্সে যে একটু বসে যে একটু আরেকটু আনন্দ উপভোগ করব, ওটা আমরা এখানে নিতে পারতেছি না। অনেক কষ্ট হয় যেতে, তারপর আপনার গাড়ি রাখার ব্যবস্থা তেমন নাই।
উপজেলা প্রশাসনের উদ্যোগে সড়ক উন্নয়ন ও সৈকতকে দর্শনীয় স্পট হিসেবে গড়তে প্রকল্প গ্রহণ করা হয়েছে বলে জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা। ইতিমধ্যে 500 মিটার ইটসলিং রাস্তা করেছি মোটরসাইকেল চলাচলের সুবিধার জন্য। আমরা সেখানে যেহেতু ভোরবেলা পর্যটকরা সেখানে জড়ো হয়, আমরা 8টি সোলার স্ট্রিট লাইট দিয়েছি আলোক স্বল্পতা দূর করার জন্য। আমরা একটি বক্স কালভার্ট করে দিচ্ছি 36 লাখ টাকা ব্যয়ে। সেখানে একটি কাঠের ব্রিজ দিয়ে যাতায়াত খুবই ঝুঁকিপূর্ণ ছিল। আশা করছি স্থায়ী বক্স কালভার্ট হলে এই ঝুঁকিপূর্ণ কাঠের ব্রিজ আর থাকবে না। সরকারি ও বেসরকারি উদ্যোক্তাদের বিনিয়োগে গঙ্গামতী সমুদ্র সৈকতকে ভ্রমণ উপযোগী করে তোলা হলে পর্যটন খাতে শত কোটি টাকা রাজস্ব আয় হবে বলে মনে করেন বিশেষজ্ঞরা। এখন পটুয়াখালী। এ বিষয়ে আরো বিস্তারিত জানাতে কুয়াকাটা সৈকত থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী জসিম পারভেজ। জসিম, পর্যটক টানতে হোটেল মোটেলগুলোতে কোনো ছাড় দেওয়া হয়েছে কিনা বিস্তারিত জানাবেন। আসলে আপনি জানেন যে দেশের দ্বিতীয় পর্যটন স্পট পর্যটন কেন্দ্র কুয়াকাটা। আজ আপনাকে জানিয়ে রাখি যে এখন কিন্তু পূর্ণিমার জোয়ার চলছে। সেই পূর্ণিমার জোয়ারে উত্তাল সমুদ্রে দেশের বিভিন্ন স্থান থেকে শত শত পর্যটক তারা গোসল করে নিচ্ছেন, আনন্দ উল্লাস করছেন। তো পবিত্র মাহে রমজান উপলক্ষে সাপ্তাহিক ছুটিতে যে পর্যটকদের যে আগমনের যে প্রত্যাশা ছিল ব্যবসায়ীদের, সে তুলনায় অতি নগণ্য পর্যটক এসেছে। তারপরেও এখানকার যে হোটেল মোটেল রিসোর্ট রয়েছে, সে সকল হোটেল মোটেল রিসোর্টের মালিকদের সঙ্গে আমরা কথা বলেছি। তারা বলেছে যে আজ প্রায় 2 শতাধিক হোটেল মোটেল রিসোর্টের প্রায় 5 থেকে 7% রুম বুকিং হয়েছে। সাপ্তাহিক ছুটি উপলক্ষে সনাতন ধর্ম অবলম্বী সহ বিভিন্ন ধর্ম অবলম্বী পর্যটক তারা এসেছেন। তারা এখানকার যে কুয়াকাটা সৈকত সংলগ্ন যে সকল ব্যবসায়িক প্রতিষ্ঠান রয়েছে, সে সকল ব্যবসায়িক প্রতিষ্ঠানে কেনাকাটাও করছেন। তো এখানকার ক্ষুদ্র যে ব্যবসায়ী রয়েছে তারা আমাদেরকে বলেছে যে পর্যটন কেন্দ্র কুয়াকাটা আগত পর্যটকদের মাধ্যমে যে বেচা বিক্রি রয়েছে, তাতে তারা প্রতিদিন 5 থেকে 7 হাজার টাকা বেচা বিক্রি করছে। এতে কিছুটা তাদের হালে পানি এসেছে, কারণ এখানে একটি ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনার জন্য প্রতিদিন তাদের 2 থেকে 3 হাজার টাকা খরচ হচ্ছে। সেই খরচের যে যোগানটা হচ্ছে। এক কথা বলা যায় যে পর্যটন কেন্দ্র কুয়াকাটার বিভিন্ন দর্শনীয় স্পটে কিন্তু যে সকল পর্যটকরা এসেছেন তারা বিচরণ করছেন এবং আনন্দ ঘন মুহূর্ত অতিবাহিত করছেন। এখানকার যে হোটেল মোটেল রিসোর্ট তারা আরো বলেছেন যে আগত যে ঈদুল ফিতর উপলক্ষে তারা প্রস্তুতি নিচ্ছেন এবং সেভাবে তাদের বাণিজ্যিক প্রতিষ্ঠানগুলো গুছিয়ে নিচ্ছেন। তো এক কথা বলা যায় যে মন্দাভাবেই পরিচালিত হচ্ছে পর্যটন কেন্দ্র কুয়াকাটা। এই ছিল আমার কাছে সবশেষ। ফাগুন হাওয়ার দোলায় মুখরিত আমের রাজ্য চাঁপাইনবাবগঞ্জ। তাই ভালো ফলন পেতে পরিচর্যায় ব্যস্ত আম চাষি এবং বাগান মালিকরা। এবার মুকুল বেশি এলেও বাড়তি পরিচর্যা খরচে ন্যায্য মূল্য পাওয়া নিয়ে তৈরি হয়েছে শঙ্কা। খরচ কমাতে সঠিক মাত্রায় কীটনাশক প্রয়োগ সহ নানা পরামর্শ দিচ্ছে কৃষি বিভাগ। সোহান মাহমুদের প্রতিবেদন। শীতের তীব্রতা কাটিয়ে উকি দিচ্ছে আমের মুকুল। বিস্তৃত অঞ্চল জুড়ে সারি সারি সাজানো বাগানে ছড়িয়ে পড়েছে বাদামি রঙের ছটা। চারদিকের আমের মুকুল আর তার সুবাসিত বাতাস জানান দিচ্ছে চাঁপাইনবাবগঞ্জের মানুষকে মৌসুমের আগমনী বার্তা। তাই আমের রাজধানী হিসেবে পরিচিত এই অঞ্চলের মানুষের এখন সময় কাটছে আম ও মুকুলের পরিচর্যা করে। বিভিন্ন পোকার আক্রমণ হতে পারে, সেজন্য আমরা কয়েক রকমের কীটনাশক এবং পাশাপাশি ছত্রাকনাশক ব্যবহার করছি। সেচ ব্যবস্থা এবং পোকামাকড় দমনের জন্য বালাইনাশক ব্যবহার করছি। স্প্রে না দিলে তো ধরেন আম ক্লিয়ার হবে না। কৃষি অফিসারের আমি সাজেশন নিয়ে কিছু কিছু কাজ করি, ওদের মতামত নিয়ে আমি যত চাষি হয়ে গে। কীটনাশক সহ আম পরিচর্যায় ব্যবহৃত সরঞ্জামের দাম বাড়তি বলে দাবি কৃষকদের। তাই আমের সঠিক দাম না পেলে লোকসানের শঙ্কা আছে তাদের। তবে এবার আগে ভাগেই গাছের মুকুল আসায় আশাবাদী বাগানের মালিক ও কৃষক। দিন দিন কীটনাশকের দাম এবং লেবারের দাম অনেক বৃদ্ধি পাচ্ছে। আমের যে ফলন হচ্ছে এবং যে বাজারের দাম, সেটার সাথে আমাদের সমন্বয় হচ্ছে না। এই উৎপাদন খরচের সাথে যদি আমরা বিক্রয় খরচটা কাভার করতে না পারি, সেখানে কিন্তু আমরা সর্বশান্ত হয়ে যাই। অপরদিকে পোকার কারণে ক্ষতিগ্রস্ত শত শত টন আম।
তাই আমের মান নিয়ন্ত্রণে ব্যবহার করতে হচ্ছে বিভিন্ন ধরনের কীটনাশক ও বালাইনাশক। এতে বাড়ছে উৎপাদন খরচ। এ অবস্থায় আমের গুণগত মান ও ন্যায্য মূল্য নিশ্চিতে আম প্রক্রিয়াজাতকরণের দাবি এই আম উদ্যোক্তার। তো এবছর যেহেতু আমের 1 ইয়ার, এবছর আমাদের চাঁপাইনবাবগঞ্জ জেলার বাগানগুলোতে আমের মুকুলে প্রায় ভরপুর হয়ে গেছে। তো এখন পর্যন্ত আবহাওয়া কিন্তু আম চাষের অনুকূলে আছে। প্রতি বছরই কিন্তু এখন নিত্য নতুন পোকার আবির্ভাব হয়। আমরা সেই পোকাগুলোকে আইডেন্টিফাই করছি, সেগুলো আইডেন্টিফাই করে আমরা কিন্তু গাছে এখন বালাইনাশক প্রয়োগ করছি। এখন পর্যন্ত জেলায় আম গাছে মুকুল এসেছে 85%। আবহাওয়া অনুকূলে থাকলে যা 95% পর্যন্ত বাড়তে পারে বলে ধারণা কৃষি বিভাগের। ন্যায্য মূল্য নিশ্চিতে আম প্রক্রিয়াজাতকরণে উদ্যোগ নেওয়া হয়েছে বলেও জানান তারা। উৎপাদন খরচ কমাতে নতুন জাতের আম উৎপাদনেও পরামর্শ দেওয়া হচ্ছে। মুকুল বের হয়ে গেছে এবং কিছু কিছু মুকুল যেটা আগাম বের হয়েছিল সেগুলো হয়তো ফুটে গেছে। তো যে সমস্ত বাগানের মুকুল ফুটে গেছে সেগুলোতে আমরা স্প্রে করতে নিষেধ করি এখন। আর যেগুলো এখন বের হয়ে গেছে সেখানে আমরা দ্বিতীয় যে ডোজের কথা বলি সেটা এখন আমরা স্প্রে করতে বলি। ফুল ফোটা অবস্থায় বৃষ্টি হয়ে যায় তাহলে কিন্তু আবার ক্ষতি হতে পারে। সুতরাং আমরা বলতে পারি যে যেহেতু প্রকৃতির উপর আমাদের উৎপাদনটা নির্ভর করে, যদি আমাদের আবহাওয়াটা ভালো থাকে, যে পরিমাণ মুকুল আসছে সেটি যদি ফলে পরিণত হয় তবে নিঃসন্দেহে গত বছরের তুলনায় অনেক বেশি ফলন হবে। গত বছর চাঁপাইনবাবগঞ্জে আম উৎপাদন হয়েছিল 4,48,000 টন। এবছর লক্ষ্য ধরা হয়েছে 4,86,000 টন। এখন চাঁপাইনবাবগঞ্জ। এই ছিল এখন জনপদের আয়োজনে। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekon.tv। যারা ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.ekon এবং ইউটিউবে দেখতে ভিজিট করুন youtube.com/c/ekontv।